নমস্কার, সিটিভি নেগেটিভ প্লাসের অনুষ্ঠান হেলথলাইনে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। হেলথলাইনের অনুষ্ঠান মানেই আমরা প্রত্যেক দিন স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করি, আর সেই আলোচনায় আমাদের সঙ্গে থাকেন একজন করে স্পেশালিস্ট। আজকেও রয়েছেন, তার সঙ্গে আমি কথা বলবো। তবে তার আগে আমাদের এই যে অনুষ্ঠান হেলথলাইন বা সিটিভি নেগেটিভ প্লাসের অন্যান্য অনুষ্ঠান আপনারা টিভির পর্দার ওপার থেকে যেমন দেখতে পান, তেমনই দেখতে পাবেন এখন থেকে ইউটিউবেও। আমি জানি আমরা বহু বছর ধরে ইউটিউবও দেখে আসছি, কিন্তু ইউটিউবে এবার থেকে যেমন লাইভ স্ট্রিম চলবে, তেমনই প্রত্যেকটি প্রোগ্রাম আলাদা করে দেওয়া থাকবে। আপনার হাতের মুঠো ফোনে যদি ইউটিউব থাকে তাহলে ইউটিউবে গিয়ে দেখবেন, আর যদি না থাকে তাহলে ইউটিউব অ্যাপটিকে ডাউনলোড করেও নিতে পারেন। আর তারপর ডান দিকে যে সার্চ বাটন, সেখানে গিয়ে সিটিভি নেগেটিভ প্লাস সার্চ করলে সেখান থেকে আপনি আমাদের সমস্ত অনুষ্ঠান দেখতে পাবেন। তার পাশাপাশি যদি সিটিভি নেগেটিভ প্লাসকে আপনার ভালো লাগে তাহলে আপনি একবার সাবস্ক্রাইব করে দেবেন, আর সেই সাবস্ক্রাইব করলে আমাদের প্রত্যেকটি আপডেট, প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। এই ছিল আমাদের আজকের অ্যানাউন্সমেন্ট। এবার আমি একটু বিষয় ফিরি। হেলথলাইনে যেমন আমরা প্রত্যেক দিন বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করি, আজকেও আমাদের একটি বিষয় ভিত্তিক আলোচনাই হবে, আর সেই বিষয়টি হচ্ছে জিভে ক্যান্সার। কিন্তু জিভে ক্যান্সার কিভাবে হচ্ছে, বা তার আগের পর্যায়ে আমরা জিভে ঘা সম্পর্কেও অনেকটা এর বেশ কিছু আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম, সেখানে জিভে ঘা সম্পর্কিত বেশ কিছু আলোচনা ছিল। তাই সেই সূত্র ধরে আমরা পুরো বিষয়টাকে নিয়ে এগোবো। জিভে ঘা কোথা থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে, তার চিকিৎসা, তার পরবর্তীতে আমরা ক্যান্সারের বিষয়ে আসবো। আর আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন ডক্টর অভিজিৎ চৌধুরী, জেনারেল সার্জন এবং কলকাতা মেডিকেল কলেজের প্রাক্তনী। স্যার অনেক স্বাগত। নমস্কার স্যার, আমি শুরুতেই যেমন বললাম যে আমরা জিভে ক্যান্সারের অনুষ্ঠানে যাব, সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে জিভে ঘা, অনেকে মনে করেন যে আমার জিভে ঘা হয়েছে তাই আমি খাবারের স্বাদ পাচ্ছি না, বা বিভিন্ন বিষয় থেকে এই ঘাগুলো হতে পারে। জিভে ঘা বিষয়টি কি, এবং এই যে পুরো জিভে ঘা বিষয়টা হচ্ছে সেটা আমি কিভাবে বুঝবো, আর কখন আমি ডাক্তারের কাছে যাব? খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আর সবার আগে দর্শকদের আমি আমার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং চেষ্টা করব সমস্ত উত্তর বাংলায় যথাসম্ভব দিতে। তার কারণ চিকিৎসা বিজ্ঞানটা পুরোটাই লাতিন ভাষায় নির্ভর এবং তারপরে ইংরেজি, সব জিনিসের বাংলা হয় না। যাই হোক, জিভে আমাদের ঘা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে খুব সাধারণভাবে দেখতে গেলে এবং ভীষণভাবে পাওয়া যায়, হঠাৎ খেতে খেতে বারবার যে কোনো কারণেই হোক জিভে কামড় পড়ে যাচ্ছে এবং সে একই জায়গায় বারবার কামড় পড়ছে। এটা খুব কমন, খুব স্বাভাবিকভাবে হয় যে এমন কামড় পড়লো যে রক্ত বেরিয়ে গেল, সে আর খেতেই পারছে না, জিভে জ্বলছে, এবং দেখা গেল ওই জায়গাটা, কামড়ের জায়গাটা আমার ক্ষতবিক্ষত হয়ে গেছে আর কেমন যেন হয়েও গেছে, ঘা কিন্তু হলো। আর একটা দেখা যায় খুব সাধারণভাবে, যাদের দাঁতের সমস্যা আছে, বিশেষ করে মাড়ির দাঁতের ভেতরের দিকে যাদের দাঁতের সমস্যা আছে, দাঁতটা ভেঙে গেছে, দাঁত ক্ষয়ে গেছে, ছুচলো হয়ে গেছে, তার জন্য জিভের সাইডটায় আঘাতপ্রাপ্তি হচ্ছে, সেখানটায় বারংবার আঘাত লাগছে, সেখান থেকে ঘাড় উৎপন্ন। আর তৃতীয়ত দেখা যায়, আমরা যারা আর কি মাছ এবং মাংস খাই এবং বিশেষ করে কাঁটা, যদিও কাঁটা জনিত যদি মাছ খাই, মাছের কাঁটা ফুটে কিংবা মাছের কাঁটায় আঘাতপ্রাপ্তি হয়ে ঘা হয়। আর চতুর্থত যেটা দেখা যায়, ভিটামিন সির অভাবে অনেক সময় জিভে ঘা আমরা দেখতে পাই, অনেক সময় না, বেশিরভাগই দেখতে পাই। তা প্রথমে আমরা গভীরে না গিয়ে আগে এই সাধারণ কারণগুলোর থেকে যদি আমরা দেখতে পারি যে কি কারণে হলো, তার চিকিৎসাটা আগে করি। তা প্রথমেই আমি বলবো তোমার প্রশ্নের দ্বিতীয় ভাগ, যে কখন চিকিৎসকের কাছে যেতে হবে। মনে রাখতে হবে যে এখনকার দিনে কোনো কিছু ফেলে রাখাটা কিন্তু সমীচীন নয়। জিভে ঘা হলো, অনেক সময় বাড়িতে কোনো কিছু চিকিৎসা না করেও কিংবা এমনি থেকে গিয়েও রয়ে গেলাম, দেখা গেল 3 থেকে 7 দিনের মধ্যে ঘা সারছে না, এই কমছে বাড়ছে কমছে বাড়ছে এই চলছে, কিন্তু সারছে না, পুরোপুরি নিরাময় হচ্ছে না, সে যেভাবেই হোক না কেন।
আমি কিন্তু চিকিৎসকের পরামর্শ নেব হুম এবং আমার থিওরি অনুযায়ী 7 দিনও আমি অপেক্ষা করব না। অর্থাৎ 3 থেকে 5 দিনের মধ্যে যদি ঘা উপশম না হয়, চিকিৎসকের পরামর্শ নিতেই বলবো আমি। হুম কিন্তু ঘা যে হলো, সেই ঘায়ের লক্ষণ কি কি, মানে ওই জায়গাটায় কি হচ্ছে, বা লক্ষণ প্রথমত উপসর্গ কি লক্ষণ বুঝবো? হচ্ছে এমনি ঘাটা যেটা চোখে দেখা যাচ্ছে, হুম ঘাটা দেখলে বোঝা যায় তার আকৃতি, তার সাইডগুলো কেমন হয়ে আছে, এগুলো দেখলে বোঝা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে খাওয়াতে ভীষণ অসুবিধা, হুম খেতে পারা যাচ্ছে না। কি কারণ? দুটো উপসর্গ হয়, একটা হচ্ছে প্রচণ্ড জ্বালা আর একটা হচ্ছে প্রচণ্ড ব্যথা। এমনকি এমনও দেখেছি ঘাটা এমন জায়গায় হয়েছে, এমন পরিসর ব্যাপৃত হয়েছে যে কথা বলতে তার অসুবিধা হচ্ছে এবং বারবার লালা ঝরে যাচ্ছে। তখন কিন্তু ভাবতে হবে একটু গুরুতর কিছু হয়েছে, তাকে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। এবং যখন ওই সময় এসছে তখন কিন্তু সে একটু দেরি বরং করে ফেলেছে, আর একটু আগে এলেই ভালো করতো। তো উপসর্গ প্রধান দুটো, খেতে পারছে না, অসহ্য ব্যথা এবং প্রচণ্ড জ্বালা। এই জিভে ঘা থেকে কি কোনো কারণে সেটা ক্যান্সারে মোড় নিতে পারে? অবশ্যই অবশ্যই, একদম গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রধানত দেখা যায় যে জিভে আমরা যে কোনো রকম ঘা যেগুলো আমরা হয় কিংবা দেখি, তার বেশিরভাগটাই ক্যান্সার নয়। আচ্ছা। অর্থাৎ জিভে যে রকম ঘা হয় আঘাতজনিত কারণে হতে পারে, মাছের কাটার জন্য হতে পারে, কিংবা দাঁতের আঘাত থেকে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেটা ক্যান্সার নয়। এবার প্রশ্ন আসতে পারে শতকরা কত হতে পারে? 70 থেকে 75% ক্যান্সার নয়, কিন্তু বাকি যে 25% রয়েছে সেটা কিন্তু ক্যান্সার উৎপত্তির একটা ব্যুৎপত্তি হতে পারে। আচ্ছা। তখন কিন্তু আমাকে ভাবনা চিন্তা করতে হবে। এবং এই সঙ্গে আর একটা জিনিস যোগ করব, যারা বিশেষ করে খৈনি, গুড়াকু, তামাক জাতীয় জিনিস, দোক্তা এবং সুপুরি, ধূমপান তো আছে, ধূমপানের কথা পরে আসছি, এই ধরনের নেশা করছেন, তাদের ক্ষেত্রে ক্যান্সার হওয়ার সম্ভাবনা সর্বাগ্রে বেশি। মানে আমি বলবো 90 থেকে 95% হয়ে যাবে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। আরেকবার রিপিট করছি, শুনে নিন। এই পান পরাগ টাইপের জিনিস, দোক্তা, তারপরে পান মশলা, এই গুড়াকু, তামাক জাতীয় কোনো জিনিস, এটা যারা ব্যবহার করছেন এবং দৈনন্দিন ব্যবহার করছেন, খৈনি, তারা কিন্তু সাবধান। আজকের অনুষ্ঠানটা শুনে চেষ্টা করুন ছেড়ে দিতে, যদি বাঁচতে চান। যে কোনো সরকারি কিংবা বেসরকারি হাসপাতাল কিংবা নার্সিংহোমে কিংবা ডাক্তারদের ক্লিনিকে আপনি যদি যান, অন্তত আমি সরকারি হাসপাতালে তো স্পেশালাইজ সার্জিক্যাল ক্লিনিকই রয়েছে, সেখানে যদি 100 রোগী যদি আসে, দেখা যাবে মুখে এই ধরনের সমস্যা এবং পরবর্তীকালে যেটা ক্যান্সারে রূপান্তরিত হচ্ছে তার সংখ্যা প্রায় 30 থেকে 40%। এত ভয়াবহ অবস্থা দেখা যাচ্ছে। আর একটা জিনিস বলে রাখি সেই সঙ্গে, যে যারা ভাবছেন ও কিছু না, ও আমি তো তেমন কিছু খাই না, ও সপ্তাহে 2 দিন খাই, ভুল করছেন। সপ্তাহে 2 দিন খেলেও যা, আর রোজ খেলেও প্রায় তাই আসবে। কারণ কার কত তাড়াতাড়ি ক্যান্সারে রূপান্তরিত হচ্ছে আপনিও জানেন না, আমিও জানি না, কাজে সাবধান। বেশ, কিন্তু এই যে ক্যান্সারটা হচ্ছে জিভে, সেটার প্রাথমিক লক্ষণ কি হবে যে এটা এবার ঘা থেকে ক্যান্সারের দিকে রূপ নিয়েছে? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রথম যখন ঘাটা হয়েছিল তখন কিন্তু ডাক্তারের কাছে সে আসেনি। তখন ওই বাড়ির কেউ তাকে বুদ্ধি দিয়েছে, ওই আমাদের পাড়ার রামবাবু আর পিন্টু বাবুর হয়েছিল, এই করেছিল, তাতে সেরে গেছে, এও তাই করা শুরু করলো।
বাড়িতে অমুকে যায় তো ওর পাত্তাই দিস না, ও একটু কামড় খেলে ওগুলো হয়। এই করে করে যখন 7, 10, 14, 3 সপ্তাহ যখন চলে যাচ্ছে, যখন অসহনীয় ব্যথা যখন হচ্ছে, মনে রাখবেন প্রত্যেকটা উপসর্গ মূলত ব্যথা আর তার সাথে জ্বালা, এই দুটো নিয়ে কিন্তু রুগী আসে ডাক্তারের কাছে। প্রথমে এসেই বলছে, এবং তার মুখ চোখ দেখলেই, আমাদের সামনে এসে যখন বসে মুখ চোখ দেখলেই বোঝা যায় যে কোথায় যেন একটা অপরিসীম যন্ত্রণা এবং একটা অস্বস্তিতে মানুষটা ভুগছে। তো যখন প্রশ্ন করা হয় আপনার কি হয়েছে, কি জন্য এসছেন আপনি এখানে, বলে ডাক্তারবাবু আমি খেতে পাচ্ছি না। কেন, কি হয়েছে? অসহ্য যন্ত্রণা, আর কোনো কিছু খাবার জিভে ছোঁয়ালেই জ্বালা, সে জ্বালা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এই হলো ব্যাপার। পরের প্রশ্ন, আপনি কি ধরনের নেশা করেন? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ধূমপান এবং এই তামাক জাতীয় যে কোনো রকম নেশাগ্রস্ত সে, তখন কিন্তু হিসেবটা অনেকটাই মিলে যায়। কিন্তু এর মধ্যে বলে রাখবো, কচিত কদাচিৎ, সেটা বোধহয় 0.1% হবে যারা কিন্তু কোনো রকম নেশা করেনি, তাদেরও কিন্তু ইদানিং দেখা যাচ্ছে জিভে ক্যান্সার হচ্ছে। এর উত্তরটা ঠিক সঠিক এখনো জানা যায় না এবং এখনো দিতে পারা যাচ্ছে না। যে মানুষটা কোনো রকম নেশাগ্রস্ত করেন নয়, কোনো রকম ধূমপান কিছু করে না, এমনকি পান পর্যন্ত খায় না, তা কি করে ওটা হলো? তাহলে নিশ্চয় তার কখনো কোথাও দাঁতের কিছু সমস্যা ছিল। দাঁত হয়তো ভেঙে গেছে, ক্ষয়ে গেছে, ক্ষয়ে ছুচলো হয়ে গেছে, তার থেকে জিভে বারংবার আঘাত লেগেছে, সেইখান থেকে ঘাতে পরিণত হয়েছে, ক্যান্সারে পরিণত হয়েছে। তাহলে তার ডেন্টাল সার্জনের একটা চেক আপ দরকার, পাঠানোও হয়। সেই যখন তার ক্লিয়ারেন্স দিয়ে দেয়, তখন আবার মূল চিকিৎসায় আমরা ফিরে আসি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেসব ক্ষেত্রে যে দাঁতের সমস্যা থেকেই হয়েছিল। আচ্ছা, কাজেই মনে রাখতে হবে, প্রথম যে উপসর্গ নিয়ে রোগী আসে সে হচ্ছে খেতে পারছি না, আর অসহ্য ব্যথা, অসহ্য জ্বালা, এমনকি কথা বলতেও সমস্যা হয় মাঝে মাঝে, এবং অনেক সময় আপনিই লালা ঝরে যাচ্ছে। আচ্ছা, এর কি কোনো নির্দিষ্ট পরীক্ষা আছে, মানে স্পেসিফিক করার জন্য, যে এটা শুধুই ঘা বা এটা ক্যান্সারের দিকে রূপ নিয়ে নিয়েছে? প্রথমত সেই রুগীর যখন আসে তার তো কথা শুনলাম, শোনার পরে এবার পরীক্ষা করার কিছু ব্যাপার থাকে। তার এবার জিভটাকে পরীক্ষা করে দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ঘাটা স্পষ্ট দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, ঘাটা দেখতে পাচ্ছি, এবং সেটা এখানে আমি বেশি বর্ণনা দিতে চাইছি না, যে কোনো কারণেই হোক। যে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক দেখলেই বুঝে যাবে যে এটা এমনি ঘা নয়, এটা একটু ব্যতিক্রমী, এটা যেন মনে হচ্ছে ক্যান্সারের দিকে যাচ্ছে, কিন্তু সেটা তো হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসকের মনে হওয়া, কিন্তু তার তো একটা পরীক্ষা আছে, সঙ্গে সঙ্গে বায়োপসি করতে পাঠানো। আচ্ছা, এর আগে বলে রাখি, জিভে এই বায়োপসি কথাটা শুনলে পরেই যে কোনো রোগী, যে কোনো মানুষ দুর্বল হয়ে যায়, তার হাঁটু কাঁপতে শুরু করে, ভাবে যে আমার সব একদম শেষ, আমার ক্যান্সার হয়ে গেল। তা কিন্তু নয়। জিভের অনেক ঘা আছে যেখানে বায়োপসি করলে দেখা যাবে যে তার ক্যান্সার নয়। আচ্ছা, বায়োপসি হচ্ছে ওই যে চিকিৎসা পদ্ধতি, সেই পরীক্ষামূলক পদ্ধতির নাম হচ্ছে বায়োপসি। বায়োপসি করা মানেই ক্যান্সার তা কিন্তু নয়, একদম নয়, ভুল ধারণা। আপনি যে ক্যান্সারে আক্রান্ত নন সেটা প্রমাণ করার জন্য আমার বায়োপসি করতে হবে। কাজেই সবচেয়ে পরীক্ষামূলকভাবে আমি যদি বায়োপসিটা যদি করি, সেখান থেকেই বেরিয়ে আসবে ক্যান্সার এবং কি ধরনের ক্যান্সারে ভুগছেন। তাহলে সেই মতো চিকিৎসা পদ্ধতি আমি এবার নেব। এবার তো তাহলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে যে চিকিৎসা পদ্ধতির ওপর।
প্রাথমিক চিকিৎসা পদ্ধতি কি হয়? অনেক সময় দেখা যায়, যেটাকে ইংরেজি ল্যাটিন ভাষা বলা হয় কার্সিনোমা ইন সিটু, অর্থাৎ এইবার এই যে ঘাটা আছে এটা ক্যান্সারে পরিবর্তিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা। অর্থাৎ ক্যান্সার সেল, কোষ যা কিছু থাকা দরকার সেটা এর মধ্যে জমা আছে, কিন্তু এখনো পুরোপুরি ক্যান্সারে পরিবর্তিত হয়নি। আচ্ছা। এসব ক্ষেত্রে যে কারণে ক্যান্সারটা এই ধরনের ঘা হয়েছে সেই কারণটাকে উৎপাটন করে ফেলতে হবে। সেই কারণটাকে যদি আমি বাদ দিতে পারি, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে রোগী ভালো হয়ে গেছে। এর সাথে তো যথাসময় যেরকম চিকিৎসা জড়িত ওষুধপাতি যা কিছু বলেছে ডাক্তারবাবু সেগুলো তাই করতে হবে। কিন্তু মনে রাখতে হবে কারণটা কিন্তু মূলত দেখা যায় খৈনি, ডোক্তার, তামাক জাতীয় ব্যাপার, মদ্যপান, এই জায়গাগুলো কিন্তু একেবারে ছেটে ফেলতে হবে। অনেকে বলে কমিয়ে দিয়েছি, আরে কমালে চলবে না, কমানোর কোনো জায়গা নেই, পুরো ছেটে ফেলা। তাহলে কিন্তু একটা সুযোগ থাকে সেই রোগীর কিছু ভালো হয়ে ওঠার। আচ্ছা। এবার দ্বিতীয় ভাগটা আসি, সেটা হচ্ছে বায়োপসি করে দেখা গেল যে একদম নির্ণয় করে ফেলা গেছে যে ক্যান্সার হয়ে গেছে। সেক্ষেত্রে যদি গোড়ার দিকে আসে, অপারেশন রয়েছে, হয়তো জীবের ওইটুকু ভাগ অপারেশন করলে হয়ে যায়। তারপরে কেমোথেরাপি আছে, রেডিওথেরাপি আছে, ইদানিংকালে ইমিউনোথেরাপি আছে। কিন্তু মনে রাখতে হবে যে কটা থেরাপি বলি না কেন একটু খরচা সাপেক্ষ। একদমই। যদিও আমাদের সরকার প্রত্যেকটা সরকারি হাসপাতালে এই ক্যান্সারের চিকিৎসার জন্য বিনামূল্যে ব্যবস্থা করে রেখেছে, কিন্তু তা হলেও বলি একটু কিন্তু খরচা সাপেক্ষ ব্যাপার আছে, এবং এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে কিন্তু এগোতে হয় আস্তে আস্তে। এই কেমো এবং যে রেডিওথেরাপিগুলো রয়েছে এগুলো তো ক্যান্সারের চিকিৎসা হিসেবে আমরা জানি, কিন্তু টার্গেটেড বা ইমিউনোথেরাপি যেগুলো রয়েছে সেগুলোর জিভে ঘায়ের ক্ষেত্রে ভূমিকা কি রয়েছে, মানে কিভাবে সেই চিকিৎসাটা তখন হয়? ইমিউনোথেরাপিতে এখন অনেক নতুন কিছু ওষুধপত্র হয়েছে, আমি সেই ওষুধপত্রের নামগুলোতে যাচ্ছি না। মনে রাখতে হবে ইমিউনোথেরাপির কিন্তু বেশি দিন ধরে আমাদের আসেনি, এটা মনে রাখতে হবে। কাজেই ইমিউনোথেরাপি কতটা আমাকে ভালো করে দিচ্ছে তার জন্য একটু স্টাডির দরকার। সে স্টাডি চলছে, এখনো রিসার্চ চলছে, এবং আগামী আরো বেশ কিছু বছর লাগবে যে ইমিউনোথেরাপি করার পরে রোগী আমার কতদিন ভালো থাকবে, কতটা ভালো থাকবে সেইটা বিচার বিবেচনা করতে। কাজেই সব জায়গায় যে ইমিউনোথেরাপি করে উঠলেই যে রোগী ভালো হয়ে যাবে তার কিন্তু কোনো মানে নেই, কিন্তু সেখানে ইমিউনোথেরাপির একটা বিশেষ জায়গা রয়েছে। সেই ইমিউনোথেরাপি করলে পরে একটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা নিশ্চয় রয়েছে। আচ্ছা, এই যে আপনি সার্জারির কথা বললেন, এই সার্জারিটা যখন হচ্ছে তার পরবর্তী কি প্রক্রিয়া রয়েছে, মানে যার উপর সার্জারিটা হচ্ছে সে কি তারপর তার খাওয়া দাওয়া, তার কথাবার্তা সেগুলো স্বাভাবিক হয়? আচ্ছা, সার্জারি যদি ছোট ঘা যদি হয়ে থাকে, সার্জারি করলাম, করার পরে বেশিরভাগ ক্ষেত্রে রুগীর সার্জারির পরে ব্যথা ট্যাথা ওগুলো ছেড়ে দিন, ওগুলো ঠিক হয়ে যায়, কিন্তু কথা বলতে একটা কোথায় যেন জড়তা যেন আসে। আচ্ছা, তখন রুগীকে আরো বিভিন্ন রকম প্রক্রিয়াগত ব্যাপারে ফিজিওথেরাপি বলা হয়, সেই প্রক্রিয়াগত দিকের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। প্র্যাকটিস করতে করতে তার সেই কথা বলার জড়তাটা কিন্তু অনেকাংশে কেটে যায়। কিন্তু যেখানে ঘাটা অনেকটাই ছড়িয়েছে এবং অনেকটাই আমার অপারেশন করতে হয়েছে, সেক্ষেত্রে কিন্তু রুগীর কথা বলার
একটা জড়তা থেকে থাকে। হুম খাওয়া দাওয়াটা প্রথম দিকে অসুবিধা হলেও পরের দিকে অনেকটা পারে, কিন্তু মূল সমস্যা হচ্ছে তার কথা বলাটা কিন্তু একটু সমস্যা হয়ে যায়। আর খাওয়া দাওয়ার ব্যাপারে বলি, তাকে কিন্তু একটু বিচার বিবেচনা করেই খাওয়া দাওয়াটা করতে হবে, কারণ চিকিৎসার মধ্যে সে রয়েছে। হুম এবার প্রশ্ন হচ্ছে কেন, আমি তো ভালো হয়ে গেছি, হুম চিকিৎসা করালাম, হুম তাহলে আমার ইচ্ছে মতো আমি বাইরের খাবারও খেতে পারি, যা খুশি খেতে পারি। কিন্তু না, কোন খাবারে খেলে পরে কি আবার ভবিষ্যতে কি অসুবিধা পড়বে সেটা কিন্তু ভাবনা চিন্তার ব্যাপার আছে। হুম তার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই প্রতি পদে পদে যেতে হবে। বিশেষজ্ঞ চিকিৎসকই সেই রুগীকে বলে দেবে যে এবার আপনি বাইরের খাওয়াটা একটু খেতে পারা যেতে পারে, হুম। খাওয়ার ব্যাপারে একটু বিলাসবহুলতা যেন নেওয়া যেতে পারে, ডাক্তারবাবুই বলে দেবে। ততদিন পর্যন্ত কিন্তু ঠিকঠাক চলতে হবে। এই বিষয়টায় মানে জিভে ক্যান্সারে কাদের ঝুঁকি সব থেকে বেশি হয়? মানে তরুণ প্রজন্মের মধ্যেও কি জিভে ক্যান্সার দেখতে পাওয়া যায়? আগে এটা ভাবা হতো যে বেশি বয়সে জিভে ঘা হচ্ছে, ওটা ক্যান্সার হয়ে গেল। হুম হুম কিন্তু বললে পরে সবাই আশ্চর্য হয়ে যাবে, 18 বছরের ছেলে হুম জিভে ঘা নিয়ে এলো, ক্যান্সার। আর কি বলবো, তার এই খৈনি, পান মশলা, দোক্তা, মদ্যপান, ধূমপান সব রকম নেশা ছিল। বাপরে। দুঃখের বিষয়, হাসপাতালে ভর্তি হলো, অপারেশন করা গেল না, কারণ সেই ব্যাপারটা পেরিয়ে গেছে। তখন অন্যান্য চিকিৎসা করে তাকে ওই সাময়িক যতটুকু নিরাময় করা যায়, ছেলেটি বেশি দিন বাঁচল না, 8 মাস পরে হুম তার জীবনাবসান। কাজেই জিভে ক্যান্সার, জিভে ঘা এই ধরনের কোনো কিছু হলে যে তরুণ বয়সে হলে পরে কিছু হবে না বলা ভুল। হুম তরুণদের মধ্যে এখন প্রচুর দেখা যাচ্ছে, আর বয়স্কদের কথা তো ছেড়েই দিলাম, প্রৌঢ়ত্বের কথা ছেড়েই দিলাম। হুম এবং সবচেয়ে মানে আশ্চর্যের ব্যাপার, তোমার প্রশ্নের আগে আমি বলে দিচ্ছি, হুম আগে জিভে ঘা, জিভে ক্যান্সার এটা মূলত পুরুষদের মধ্যে বেশি দেখা যেত। ইদানিং দেখতে পাচ্ছি কিছু মহিলারও। আশ্চর্য। হুম। মানে এখানে কোথাও গিয়ে ওই প্রশ্নটা দাঁড়ায় যে তাহলে কি আমাদের সামাজিক ব্যবস্থা যেখানে যেই পর্যায়ে যাচ্ছে সেটাও কি এখানে কোনোভাবে প্রভাব ফেলছে? অবশ্যই। কারণ পুরুষদের মধ্যে আমরা বরাবরই এই বিষয়টা দেখি। অবশ্যই সামাজিক জীবনযাত্রা এবং সামাজিক দৈনন্দিন চলাফেরা এটার উপর নির্ভর তো করছেই। তার কারণ এখন মহিলাদেরও দেখতে পাওয়া যায় এবং দৈনন্দিন কিছু প্রগল্ভতা নিয়ে তারা চলে, হুম যার ফলস্বরূপ সব দেখতে পাচ্ছি। কাজে সামাজিক পরিকাঠামো, সামাজিক যে চলাফেরা, হুম তার উপর তো একটু নিয়ন্ত্রণ রাখতেই হবে, তা না হলে যে এই ভোগান্তি আছে। এই মুখে ক্যান্সার মানে জিভে ক্যান্সার হওয়ার পর আহ, আমরা যদি সার্জারিটা, আপনি যখন বললেন যে কথা বলায় একটা সমস্যা হয়, পরবর্তীতে আমরা ধরুন কেমো বা রেডিওথেরাপি বা টার্গেটেড থেরাপি, এই থেরাপিগুলোর ক্ষেত্রেও কি চিকিৎসার পর বেশ কিছু সমস্যা থাকে? এই চিকিৎসার পরে প্রথম যে সমস্যাটা থাকে সেটা রুগী বলে আমি খেতে পাচ্ছি না, খেতে আচ্ছা চাইব না। হুম মানে খাওয়ার ইচ্ছেটা নষ্ট খাওয়ার হয়। ইচ্ছেটা চলে যায় হুম এবং রুগী বলে ডাক্তারবাবু আমি মাছ খাচ্ছি না মাংস খাচ্ছি, কিছুই তো বুঝতে পারি না। আচ্ছা স্বাদ। স্বাদ অর্থাৎ হুম জিভে যে টেস্ট বাড গুলো আছে হুম সেগুলো নষ্ট হয়ে যায়, এই থেরাপিগুলোর কারণে। আচ্ছা দেখা যায়। পরবর্তীকালে অনেক বেশ কিছুদিন বাদে ফিরে আসে, হুম কিন্তু ইনিশিয়াল এই সমস্যাগুলো থাকে। আচ্ছা আর তা বাদে এই ব্যথা জ্বালা ওটা তো আছে, ওটা কিছু থাকে। হুম আর কেমোথেরাপি, রেডিওথেরাপি দেওয়ার পরে অনেকের বিভিন্ন রকম আরো কিছু সমস্যা থাকে, সেটা হতে পারে, সেটা মেনে নিয়েই চলতে হবে, কিন্তু সেগুলো সাময়িক, সেগুলো সেরে যায়, সেগুলো ঠিক হয়ে যায়। আমি পার্শ্ব প্রতিক্রিয়াতেই আসতাম যে সার্জারি হোক বা যে কোনো থেরাপি, আর তার সাথে নিশ্চয়ই মেডিকেশন চলে, চলবেই। তাহলে সেক্ষেত্রে কি কি সাইড এফেক্টস দেখতে পাওয়া যায় পরবর্তীকালে? ওই যে প্রথমে বললাম যে প্রথমেই আসে খেতে পাচ্ছি না,
খাওয়া বিস্বাদ লাগছে। আর এই রুগীগুলো অনেকের দেখা যায় যে এই কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলো দেওয়ার পরে হঠাৎ দেখা গেল পেটটা খারাপ হয়ে গেল, পেটটা সারছে না কিছুতেই। মূলত সেটাই মেনলি হয়। আচ্ছা। অর্থাৎ ডিহাইড্রেশন প্রচন্ড হয়ে যাচ্ছে। তখন কিন্তু আবার তাকে নতুন করে সেই ড্রিপ চালিয়ে তার শরীরে যে জলীয় ভাবটা সেটা আবার সমতা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। মূলত এগুলোই কিন্তু হয়। অর্থাৎ খাদ্য নালীর কিছু সমস্যা অনেকের এসে যায়, কিন্তু মনে রাখতে হবে ওগুলো সাময়িক। যতদিন ওই চিকিৎসাটা চলে ততদিন, তারপরে কিন্তু রোগী আবার আস্তে আস্তে সুস্থ জীবনে ফিরে আসে। এক্ষেত্রে সুস্থতার হার কতটা, মানে জিভে ক্যান্সার হলো, তার ট্রিটমেন্ট হলো, সেক্ষেত্রে সুস্থতা মানে পুরোপুরি কিউরেবল হওয়ার হার কতটা রয়েছে? এই প্রশ্নটা উত্তর দেওয়াটা বেশ বেশ কঠিন। তার কারণ হচ্ছে, বলা হয় যে জিভে ঘা যদি একদম গোড়ার দিকে যদি আসে তবে তার নিরাময় করে রুগীকে সুস্থ জীবনে সে ফিরে যাবে, সেটা প্রায় শতকরা 95 থেকে 98% পর্যন্ত করা যায়। আচ্ছা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসে এত দেরিতে, তখন ওই একটা কথা আছে না, হাত থেকে তীরটা বেরিয়ে চলে গেছে, তখন আর কিছু বলা যায় না, সঠিক করে বলা যায় না এই রুগীটা কতদিন বাঁচবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তাই দেখা যায়। আমি একটু দর্শকদের জন্য বলবো যে আপনি যদি কিছু উপাচার বলতে পারেন বা কিছু টিপস, ধরুন যাদের জিভে ঘা হয়ে রয়েছে সেই সমস্ত মানুষদের জন্য। প্রথমত মনে রাখবেন, জিভে কোনো রকম সমস্যা হলে গাফিলতি করবেন না, দয়া করে বিনীত অনুরোধ, গাফিলতি করবেন না। কারণ আপনার জীবনটা আপনার কাছে ভীষণ মূল্যবান, কারণ আপনার উপরে অনেকের নির্ভর করে আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। কি কারণে ঘাটা হচ্ছে সেটার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ কিন্তু বিশেষভাবে জরুরি। আর সেসব ছেড়েই দিলাম, যারা এই তামাক জাতীয় নেশাগ্রস্ত হয়ে আছেন কিংবা ধূমপান মদ্যপান করছেন, তারা কিন্তু ওটা ছেড়ে দিন। আমাকে আপনি বলতে পারেন, ডাক্তারবাবু আমি তো কমিয়ে দিয়েছি। আমি কিন্তু কমানোর কথা একবারও বলিনি। সারা প্রোগ্রামে আপনি কমিয়ে দিন এই কথাটা আমি কিন্তু বলিনি, আমি বলছি ছেড়ে দিন। একদমই, মানে ছেড়ে না দিলে আপনার বিপদ। একদম, মানে চিকিৎসক বলছেন, স্পেশালিস্ট বলছেন যে ধূমপান ছেড়ে দিন, নয়তো আপনারই ক্ষতি রয়েছে। আজকের জন্য আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্ত। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার।